জামাত ইসলামীকে কিভাবে ক্ষমতায় আসা ঠেকিয়ে দেওয়া হয়েছে, নেপথ্যে কারা, সব ঘটনা স্পষ্ট হয়ে যাচ্ছে, জাতির সামনে এখন ফাঁস হচ্ছে। হ্যাঁ, সব রহস্য উন্মোচিত হবে এবং জনগণ বিশ্বাস করবে, বুঝবে যে জামাত ইসলামী পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে ষড়যন্ত্র করে ঠেকিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা তো আর কি রকম গতিতে স্বৈরাচারের পথে হেঁটেছিল, তার থেকেও মনে হচ্ছে বেশ কয়েক গুণ গতি সম্পূর্ণ হয়ে এবং দুর্বার গতিতে তারা একনায়কতন্ত্রের দিকে, স্বৈরাতন্ত্রের দিকে তারা এগিয়ে যাচ্ছে। ফখরুল ইসলাম আলমগীর আজকে উল্লেখ করেছেন, এখনই রাষ্ট্রপতি নিয়ে আলোচনা কেন? সংবিধান অনুপাতে রাষ্ট্রপতির মেয়াদ তো এখনো শেষ হয় নাই। এবার বুঝতে পেরেছেন 17 বছর উনি কোন গুদামের চাউল খেয়েছেন। দেশের রাজনীতিতে ভাই উলট পালট হয়ে যাচ্ছে। এখানে আরেক যুদ্ধ চলতেছে তো ভাই, টোটাল যুদ্ধ চলে গেছে আদালত পাড়ায়। সেখানে এই যুদ্ধ মোকাবেলা করতেছে শিশির মনির সাহেব, উনি ওনার দল নিয়ে এটার মোকাবেলা করবে। স্বাগতম প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ। জামাত ইসলামীকে কিভাবে ক্ষমতায় আসা ঠেকিয়ে দেওয়া হয়েছে, নেপথ্যে কারা, সব ঘটনা স্পষ্ট হয়ে যাচ্ছে, জাতির সামনে এখন ফাঁস হচ্ছে। হ্যাঁ, সব রহস্য উন্মোচিত হবে এবং জনগণ বিশ্বাস করবে, বুঝবে যে জামাত ইসলামী পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে ষড়যন্ত্র করে ঠেকিয়ে দেওয়া হয়েছে। জামাতের বিপুল জনসমর্থন ছিল, জনগণ জামাতকে ভোট দিয়েছে, জনগণ জামাত ইসলামীকে চাইত। আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমি নিজে বাংলাদেশে ভোটের প্রচারণায় মাঠে নেমেছিলাম। জামাতের পক্ষে যে গণজোয়ার, জামাতের পক্ষে যে দৃশ্যমান সমর্থন ছিল, বিএনপির এত ছিল না। সে জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি। জামাতকে যে ক্ষমতা আসতে দেওয়া হবে না, এটা আমিরে জামাত জানতেন, হয়তোবা তাকে তিনি মেনে নিতে বাধ্য হয়েছেন। এটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন ছিল, যে নির্বাচনে জামাতকে পরিকল্পিতভাবে বিরোধী দল দেওয়া হয়েছে এবং এই ডিজাইনের পার্ট জামাত, এটা আমি স্বীকার করি এবং বলি। কিন্তু জামাতের হাত পা বাঁধা। বরং জামাত যদি এটার পার্ট না হতো তাহলে হয়তো আরো ডিজাস্টার হতো। আর হয়তোবা এইসব মেটিকুলাস ডিজাইন না মেনে আরেকটা বিপ্লবের ডাক দিলে হয়তো আরো ভালো কিছু হতো, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু এটা দিবালোকের না স্পষ্ট হয়ে যাচ্ছে। এই ইউনূস সরকার, ইউনূসের উপদেষ্টারা, অধিকাংশ উপদেষ্টারা মিলে ঠান্ডা মাথায় জামাতের ক্ষমতায় আসা ঠেকিয়ে দিয়েছে। জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি কারা? কারা বিএনপির পক্ষে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করেছে? ভারত, আমেরিকা, ডিপ স্টেট, মিডিয়া, বিএনপি, আওয়ামী লীগ, ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস নিজেই জড়িত, নাম্বার ওয়ান। সেই লন্ডন বৈঠক তারেক রহমানের সাথে ওই দিনই ইউনূস সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারেক রহমানকে ক্ষমতায় এনে দিবেন। এটা হচ্ছে অরিজিনাল কথা। বিএনপি ক্ষমতায় আনতে হবে, কারণ নানান কিছু ক্যালকুলেশন করেছে। জামাত ক্ষমতায় আসলে একটা ধর্মীয় দল ক্ষমতায়, ইউনূসের হাত ধরে ইউনূসের অধীনে নির্বাচন হয়েছে, কি না কি হয়, জামাত পারে কি পারে না, এবং জামাত ক্ষমতা আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে কি রেসপন্স করে, ইউনূসের হাত ধরে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, অমুক তমুক, এইসব ঝামেলায় ইউনূস যেতে চায়নি। তার চাইতে বরং বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস। তবে বিএনপি জামাতকে চুক্তি করিয়ে দিয়েছে, তোমরা মিলেমিশে থাকবা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই চুক্তিও থাকবে না, ইউনূস ওই দিনে ঠিক করেছিলেন। তারপরে দেশের ভিতরে আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারা নানান ভাবে, এমনকি জামাত কিন্তু হুমকিও দিয়েছিল যে 5 জন উপদেষ্টা জামাতের বিরুদ্ধে কাজ করছে। জামাতের কাছে তাদের গোপন অডিও ছিল, প্রকাশ করার হুমকি দিয়েছিল, প্রকাশ করেনি, করতে পারেনি। এটা জামাতের অসহায়ত্ব, জামাতকে বৃহত্তর সমঝোতা মেনে নিতে হয়েছে। 5 জন উপদেষ্টা জামাতের বিরুদ্ধে সিরিয়াসলি কাজ করেছে, যার প্রমাণ আমরা একে একে পাচ্ছি। 1 নম্বর প্রমাণ, ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমান ছিল গুপ্ত বিএনপির দালাল এবং যুক্তরাষ্ট্র ভারতের মেকানিজমের মূল হোতা এবং ইউনূসের মূল প্রতিনিধি। কিভাবে জামাতকে বোকা বানানো হয়েছে। সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ। শেখ হাসিনা তো আর কি রকম গতিতে স্বৈরাচারের পথে হেঁটেছিল, তার থেকেও মনে হচ্ছে বেশ কয়েক গুণ গতি সম্পূর্ণ হয়ে এবং দুর্বার গতিতে তারা একনায়কতন্ত্রের দিকে, স্বৈরাতন্ত্রের দিকে তারা এগিয়ে যাচ্ছে। আর এটি আজ করতে পারেন যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা রাষ্ট্র বিশ্লেষক, যারা রাজনীতি বিশ্লেষক, তারা বুঝতে পারেন। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার আদর্শে এখন আর বিশ্বাস করে না, তারা সেই চিন্তা চেতনা লালন করে না। এই বিএনপির ভিতরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, পতিত স্বৈরাচারের সকল
সেগমেন্ট বিএনপির ভিতরে এসে ভর করেছে। তারই ধারাবাহিকতায় বিএনপি ক্ষমতায় আসার মাত্র 15 দিন হলো ক্ষমতায় আসছে। আজ আমি যখন এই ভিডিও করছি, তারা মন্ত্রী পরিষদ গঠন করেছে, সরকার গঠন করেছে। এই সরকার গঠন হবার পরে অন্তত 50টি লাশ তারা উপহার দিয়েছে। 50টি, আমি দিয়ে দিচ্ছি রেকর্ড। আর ধর্ষণের কথা তো বলবোই না। কখনো দাদির কাছ থেকে নাতিকে কেড়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে, বাবার কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এরকম অহরহ ঘটনা আমাদের চোখের সামনে ভাসছে। আর চাঁদাবাজি, ছিনতাই, দুর্নীতি, লুটপাট, এগুলোর কথা তো বলবোই না। এই যখন অবস্থা, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে সাংবাদিকেরা চাঁদাবাজি সম্পর্কে প্রশ্ন করেছিল। চাঁদাবাজি সম্পর্কে প্রশ্ন করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থাটা দেখুন। বিএনপির নামে আমরা যে চাঁদাবাজি হচ্ছে, আপনাদের দলের নামে হচ্ছে, বিশেষ করে সেই জায়গায় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে সুপর্দ করেন। কিন্তু কোনো অভিযোগ ঢালাও ভাবে করলে তো তার জবাব দেওয়া যায় না। তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই দাঁড়িয়ে গেলেন, উঠে পড়লেন যে আপনারা যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কমপ্লেইনের সুরে যদি প্রশ্ন করেন, তাহলে এই প্রশ্নের কোনো জবাব আমরা দিতে পারি না। তিনি বলছেন যারা চাঁদাবাজি করছে তাদেরকে ধরে আইনের আশ্রয় দিয়ে দেন। আইনের আশ্রয় কে দেবে? এই দায়িত্ব কি অন্য কারো? সাংবাদিকদের কাজ তো আপনাকে নোটিশ করা, তারা আপনাকে নোটিশ করছে, তো এটার ব্যবস্থা না আপনি নিবেন, পদক্ষেপ আপনি নিবেন। আপনি না হোম মিনিস্টার, আপনার উপরেই তো এই দায়িত্ব বর্তায়। আপনি কি অস্বীকার করতে চাচ্ছেন যে দেশে চাঁদাবাজি হচ্ছে না? মিডিয়াগুলোকে হয়তো আপনারা কিনে ফেলেছেন, তারা সেখানে একটা সংঘবদ্ধ চক্র হবার কারণে তারা সেগুলো প্রচার করছে না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনি বন্ধ করতে পারেন নাই। সেখানে একেবারে তাজা খবর, যারা প্রত্যক্ষদর্শী, ঘটনার স্পটে যারা অবস্থান করছে, তারা তাদের এই হাতে থাকা মুঠোফোন দিয়ে কাঁচা ভিডিও করে, একেবারে কাঁচা ভিডিও ছেড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। তো এইটা করার পরে সাংবাদিকরা আপনাকে নোটিশ করেছে, আপনি তো সেক্ষেত্রে উঠে চলে যেতে পারেন না। আপনি তো একটা রূপরেখা দিতে হবে আপনার। আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে তো পথ দেখাতে হবে, আপনাকে তো আশার বাণী শোনাতে হবে জনগণকে। আপনি রাগ করে উঠে চলে যাবেন, এই জন্য তো আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় নাই। এরপরে এলিট সমাজ যারা, তারা খেপেছে যে কারণে বিএনপি দ্বিতীয় যে ভুলটি করেছে, জুলাই সনদকে তারা না করে দিচ্ছে, একেবারে নাকচ করে দিচ্ছে। হাফিজউদ্দিন আহমেদ তিনি পরিষ্কার করে বলেছে যে ওই সময় আমরা সংস্কার কমিশনে বারবার আসা যাওয়া করেছি, কারণ আমাদের একটা নির্বাচন দরকার ছিল, নির্বাচনটা যাতে তাড়াতাড়ি হয়, শুধু আমরা নির্বাচনের জন্য আমরা তাদের কাছে গেছি এবং তাদের কথা শুনেছি, জনগণ যেন আমাদের বিপক্ষে চলে না যায়, এজন্য আমরা সেখানে আসছি আর গেছি। তাই বলে আমরা বাধ্য নই এগুলো করতে হবে। বুঝতে পেরেছেন? জনগণের ভয়ে, জনগণকে বোঝানোর জন্য যে নির্বাচনটা আগে হয়ে নিক, তারপরে জনগণকে দেখে নেব। এই জাতীয় কথাগুলো যখন শুনি, তখন আমরা যার পর নাই হতাশ হয়ে যাই। জুলাই সনদকে, গণভোটকে আপনারা ওইখানে স্বাক্ষর করেছেন, রীতিমতো সেখানে আসা যাওয়া করেছেন, সেইটাকে এখন আদালতের কাছে নিয়ে গেছেন। শেখ হাসিনার মতো আদালতের ঘাড়ে বন্দুক রেখে এখন জুলাই সনদকে নাকচ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। অথচ দেখুন তো কি বলছে এই সংস্কার কমিশনের যারা দায়িত্বে ছিল, তারা কি বলছে শুনুন তো একটু। লিখিত অঙ্গীকার করেছে যে এই জুলাই সনদে যা কিছু আছে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে, সুস্পষ্ট অঙ্গীকার। এবং শুধু তাই নয়, তারা এই জুলাই সনদটাকে তারা সংবিধানের অংশ করবে, সংবিধানে এটা তফসিল হিসেবে অন্তর্ভুক্ত হবে কিংবা অন্য কোনোভাবে অন্তর্ভুক্ত হবে। আর তৃতীয়ত তারা কোনো আদালতে এটা নিয়ে প্রশ্ন তুলবে না, যদিও অন্যান্য নাগরিকরা তুলতে পারে। সুতরাং বিএনপি তো বাধ্য জুলাই সনদ বাস্তবায়ন করতে, তারা তো প্রতিশ্রুতি দিয়েছে। আমরা শুধু জামাত ইসলামকেই মুনাফেক বলতে শুনি। তাহলে এটা কি খুব ইমানদারি লক্ষণ? আপনি জনগণের সাথে আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন, স্বাক্ষর করেছেন, সেটা বেমালুম ভুলে যাচ্ছেন, এটা কি ইমানদারের লক্ষণ? এরপরে কি করা হলো? যারা দুর্নীতির বিরুদ্ধে যে সমস্ত আমলারা, কঠিন বিদ্রোহ, সৎ অকুতভয়, এই সমস্ত মানুষদেরকে সাথে সাথে একেবারে 15 দিনের ভিতরে তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। নাম্বার 1-এ দেওয়া হলো কাকে? দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন আব্দুল মোমেন, তাকে সরিয়ে দেওয়া হলো এবং তিনি সহ তার কমিশনকেই সরিয়ে দেওয়া হলো। কারণ এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি প্রচন্ড অনেস্ট ছিলেন এবং তিনি নির্বাচনের আগে একটি ঘোষণা দিয়েছিলেন যে যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, তাদেরকে আপনারা ভোট দিবেন না। এতেই তার কপাল পুড়েছে। এই যে কাজটি করলেন, এই কাজটি করার কারণেই কিন্তু
জিয়া হাসান, যিনি বিএনপির পক্ষ হয়ে পিনাকি এবং ইলিয়াসকে ধুয়ে দিয়েছে, সমালোচনা করেছে, বিএনপির পক্ষে বয়ান উৎপাদন করেছে, সেই জিয়া হাসান দেখুন তিনি কি বলেছেন। তিনি বলছেন, আওয়ামী লীগ 5 বছর ধরে যে প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রহীন এবং দলীয়করণ করেছিল, বিএনপি মাত্র 15 দিনেই সেই জায়গায় পৌঁছে গেছে। জিয়া হাসান বলেছে। ছাত্র দলের এক নেতা তিনি বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বলেছেন, জুলাই সনদ নিয়ে বলেছেন যে এইটা আমাদেরকে চরম খেসারত দিতে হবে এর জন্য। ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি জিএস প্রার্থী ছিলেন হামিম, তিনিও সত্য কথা বলার অপরাধে, সঠিক কথা বলার অপরাধে, ন্যায় ভিত্তিক কথা বলার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে। শুধু তাই নয়, কুষ্টিয়ার ডিসি ইকবাল হোসেন, তিনি কুষ্টিয়া অঞ্চলে মাত্র 3.5 মাস ছিলেন। এই 3.5 মাসের ভিতরে যারা চাঁদাবাজ, যারা বালুখোর, যারা টেন্ডারবাজ, যারা হাট ঘাট মাঠ দখল করে যারা খায়, যাদের একমাত্র ইনকাম সোর্স এটা, যারা মাদক কারবারি, চোরা কারবারি, এদের ঘুম তিনি হারাম করে দিয়েছিলেন খুব তাড়াতাড়ি নির্বাচনের পরে। দেশের রাজনীতিতে ভাই উলট পালট হয়ে যাচ্ছে। এখানে আরেক যুদ্ধ চলতেছে তো ভাই, টোটাল যুদ্ধ চলে গেছে আদালত পাড়ায়। সেখানে এই যুদ্ধ মোকাবেলা করতেছে শিশির মনির সাহেব। উনি ওনার দল নিয়ে এটার মোকাবেলা করবে। কি মোকাবেলা এটা আপনারা সবাই জানেন। গণভোটের অধিকার, গণভোটের অধিকারটা দিতে চাচ্ছে না। ওনারা আদালতের কাছে যায় বলছে এটার অধিকারটা যেন না দেওয়া হয়। আদালত আবার জানতে চাইছে কেন এটাকে অবৈধ ঘোষণা করব না, এটা জানতে চাইছে কার কাছে? নিশ্চয়ই নির্বাচন কমিশনারের কাছে। কিন্তু নির্বাচন কমিশনারের কাছে কেন জবাব চাইবে? জবাব তো চাইবে আমাদের কাছে, আমরা যারা প্রায় 5 কোটি মানুষ গণভোটের পক্ষে ছিলাম, তাদের কাছে জবাব চাইতে হবে। আদালতে ডাকেন সবাইকে, আমরা জবাব দেব। কিন্তু আদালত কি আসলে আমাদের মনের কথা শুনবে নাকি সরকারের কথা শুনবে? এই আদালতকে আমরা ব্যবহার হইতে দেখছি তো ভাই। আপনাদের মনে আছে খায়রুল হকের কথা? হ্যাঁ, 2008 যদ্দূর মনে পড়ে, ওই যে তত্ত্বাবধায়ক সরকারকে নাকচ কইরা দিল, কলমের এক খোঁচায় না কইরা দিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার মানে একটা নিরপেক্ষ সরকার আসবে, সেই সরকারের মাধ্যমে নির্বাচন হবে। এই সিস্টেমটা ছিল, এই সিস্টেমটাকে বাতিল করে দিল কে? শেখ হাসিনা। এই আদালতকে, আইনকে ব্যবহার কইরা খায়রুল হক সাহেব এটা নাকচ কইরা দিল। আওয়ামী লীগ সরকার যা চাইছে সেটাই কইরা দিছে এই খায়রুল হক। বর্তমানে এই খায়রুল হক কোথায় জানেন আপনারা? অনেকে জানেন, অনেকে জানেন না। জেলখানায় আছে। কেন উনি জেলখানায় আছে? নিশ্চয়ই অন্যায় করছে, অবৈধ কাজ করছে, তাই না? আইনকে ব্যবহার কইরা মানুষের হক ছিনায় নিছে, মানুষের অধিকার ছিনায় নিছে, যার জন্য এখন জেলখানায় আছে। গত 16 বছর যেভাবে আইন, আদালত, প্রশাসন ব্যবহার হইতো সরকারের জন্য, সরকার যেভাবে ব্যবহার করত, এখনো কি সে একই কাজ হবে? না, এটা তো হইতে পারে না। আর এটা হইতে পারবে না কেন জানেন? দেওয়ালের মতো, একদম চীনের প্রাচীরের মতো দাঁড়ায় গেছে শিশির মনির সাহেব, ব্যারিস্টার শাহরিয়ার কবির সাহেব, আরো 6 জন আছে ব্যারিস্টার, সবাই চীনের প্রাচীরের মতো দাঁড়ায় গেছে। ওনারা মোকাবেলা করবে। শিশির মনির সাহেব অলরেডি বইলা দিছে, গণভোট যদি অবৈধ হয় তাহলে জাতীয় নির্বাচন সেটাও অবৈধ ঘোষণা করতে হবে। ঠিকই বলছে না? যাই হোক, আদালতের এই মোকাবেলা আমরা দেখার অপেক্ষা রইলাম। আশা করি আদালতেই সেটার মীমাংসা হবে। হ্যাঁ, আদালতেই সেটা মীমাংসা হবে। আর জনাব ছুপ্পু সাহেব, মানে মহামান্য রাষ্ট্রপতি ছুপ্পু সাহেব, মনে হচ্ছে 12 তারিখে উনি ভাষণ দিবেন। কারণ একটু আগে দেখলাম কোনো এক বড় নেতা উনি বলতেছে এই সংবিধান মাইনাই রাষ্ট্রপতিকে রাখা হবে। তার মানে কি, এই সংবিধানে তো রাষ্ট্রপতির বৈধতা আছে 2028 সাল পর্যন্ত। ওই পর্যন্তই মনে হয় থাকবেন জনাব ছুপ্পু সাহেব। 72-এর সংবিধান নিয়েই মেইন প্রবলেম, বুঝছেন? 72-এর সংবিধানটাকে চেঞ্জ করতে দিবে না, ওইটা রাখতেই হবে। 24-এর সংস্কারের মধ্য দিয়া এই সংবিধানকে একটু উলট পালট কইরা যে নতুন সংবিধান হওয়ার কথা, যে নতুন স্বপ্ন আমাদেরকে দেখাইছে, এবং যেটা হ্যাঁ না ভোটের মধ্যে দিয়া গণভোট পাস হয়ে গেছে, হ্যাঁ ভোট পাস হয়ে গেছে, সেটাকে এখন অবৈধ ঘোষণা করার জন্য যে পায়তারা চলতেছে এবং আদালতের কাঁধে বন্দুক রাইখা যেভাবে স্বীকার করার চেষ্টা করতেছে, এটা দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। ওই একই কাজ করছিল তো ভাই গত সরকার।
মানুষের মনের কথা বুঝতে চাইতো না, নিজের মন যা চাইতো সেটাই করত, অথবা পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে বইলা দেওয়া হইতো সেভাবেই কাজ করত। এখন আপনাদেরকে কে কি বইলা দিতেছে, কে কি শিখাই দিতেছে, কারো কথায় কি আপনারা চলতেছেন না নিজেরাই এরকম করতেছেন? আসলে আপনাদের মনের মধ্যে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। সব কিছুর জন্য অপেক্ষা করতে হবে, সময় বইলা দিবে। তবে একটা কথা শুধু বইলা যাইতে চাই, আমি আপনাকে বিশ্বাস করছি, হ্যাঁ আমি আপনাকে বিশ্বাস। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।